সিটি মেয়রের আশ্বাসে চট্টগ্রাম বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ধর্মঘট স্থগিত। 5 দিন পর কাজে যোগ দিলেন চিকিৎসকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে কাল। শহীদদের নিয়ে এমন কোনো কথা বলেননি তিনি, দাবি বিএনপির। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখনই বললেন প্রধানমন্ত্রী। মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার সহযোগিতার আহ্বান। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। কক্সবাজারে নিউমোনিয়ার প্রকোপ, 1 সপ্তাহে 17 শিশুর মৃত্যু। এবং সমুদ্র সীমায় কর্তৃত্ব প্রতিষ্ঠায় নৌবাহিনীর পর এবার শক্তিশালী হচ্ছে কোস্টগার্ড। কেনা হয়েছে 4টি টহল যান, আসছে হেলিকপ্টার, পেট্রোল ক্রাফট। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সজল দাস। চট্টগ্রামে হাজার হাজার রোগীর 5 দিনের দুর্ভোগের পর অবশেষে বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিকেলে আয়োজিত চিকিৎসক সমাবেশে সিটি মেয়র আ.জ.ম নাসিরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা ধর্মঘট স্থগিত করে। তবে কয়েকদিনের ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়ে চট্টগ্রামের হাজার হাজার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চিকিৎসকরা ধর্মঘট স্থগিত করতে যাচ্ছেন তার আভাস পাওয়া যাচ্ছিল আগেই, কিন্তু কিভাবে ধর্মঘট স্থগিত করবেন তা নিয়ে ছিল কিছুটা জটিলতা। শেষ পর্যন্ত জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে চট্টগ্রাম প্রেস ক্লাব। শনিবার রাতে প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বসেন চিকিৎসকরা। শেষ পর্যায়ে সম্মানজনক সমাপ্তির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে আয়োজন করা হয় চিকিৎসক সমাবেশ। সেখানে সিটি মেয়রের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বিএমএ সভাপতি। বিষয়টা বিবেচনা করে একবারের জন্য হয়তো সুযোগ দেন, আপনাদের যে ধর্মঘটটা স্থগিত রাখেন এবং তারপর বিষয়টা আমি দেখছি এবং দ্রুত কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। নগর পিতা আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং আমাদের পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যাদের ভুল বোঝাবুঝিতে একটা সমাধানে আসবেন, ওনার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের জনগণের কথা বিবেচনা করে আমাদের যে কর্মসূচি ছিল এটা আমরা স্থগিত করেছি। অনেকটা হঠাৎ করে 5 দিন আগে এই ধর্মঘটের ডাক দিয়েছিল বিএমএ। অপারেশনের সময় এক প্রসূতি মায়ের মৃত্যু সহ 2টি ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রাম এবং তার আশপাশের জেলা ও উপজেলার রোগীদের। এরপরে 3-4 বার আসছি এখানে, তো ওনারা বলে দেবে না দাম লাগবে বন্ধ। ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক, দুটাই স্ট্রোকের রোগী যদি এভাবে ভুগে তাহলে তো মরে যাবে। এটা মরণ ছাড়া তো আর কোনো পথ নাই আমাদের। 3 দিনের চিকিৎসা ভিসা নিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের ও চিকিৎসকদের এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়। ডাক্তারের সঙ্গে দেখা করতে পারছি না, এতে সমস্যা আরো বাড়ছে। আমি এখানে এসেছি বেশ কদিন হলো, কিন্তু এখনো চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারিনি। কিন্তু বিএমএ নেতারা বলছেন ভিন্ন কথা। এই 5 দিনেরটা আমরা, আমার মনে হচ্ছে আমরা মেজর কোনো যেটা কষ্ট হয়েছে অনেকের, কিন্তু আমরা সরকারিভাবে যে প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখেছি, প্রাইভেট মেডিকেলগুলো যেভাবে খোলা রেখেছি। সরকারি চিকিৎসা কেন্দ্রের অভাবে শুধুমাত্র নগরীতেই গড়ে উঠেছে অন্তত 1000 ছোট বড় ক্লিনিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্মঘট স্থগিতের খবরের পরপর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভিড় করছেন রোগীরা। এই মুহূর্তে সিএসসিআর হাসপাতালে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাব সেখানে। পার্থ, ধন্যবাদ ইসরাত। চট্টগ্রামে 5 দিন ধরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যে ধর্মঘট পালন হচ্ছিল, আজ বিকেল 4টায় কিন্তু সেই ধর্মঘট স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু বিএমএ যে ধর্মঘট ডেকেছিল ঠিক 5 দিন আগে, সেই ধর্মঘট স্থগিত করা হয়েছে এবং ধর্মঘট স্থগিত করার পরে কিন্তু আমরা দেখেছি মেডিকেল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আবার কিন্তু রোগী আসা শুরু করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে যেসব রোগী চট্টগ্রামে যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা নিতে আসেন, তারা
তারা কিন্তু গত 5 দিন কিন্তু কোনো চিকিৎসা সেবাই নিতে পারেনি। সেই সাথে চট্টগ্রামে যারা ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু কোনো ধরনের চিকিৎসা সেবা দিতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা এখন আছি চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে। এখানে কিন্তু অন্যান্য সময় আমরা দেখি প্রচুর রোগী থাকে, কিন্তু গত 5 দিন ধরে কোনো রোগী ছিল না। কিন্তু যখনই 4টা বাজে আসলে ধর্মঘট স্থগিত করা হয়েছে, আবার রোগীরা আসতে শুরু করেছেন, বিশেষ করে তাদের স্বজনদের নিয়ে যারা এই 4 থেকে 5 দিন পর্যন্ত কোনো চিকিৎসা করাতে পারেনি তারা এখানে আসছেন। আমরা শুধু সিএসসিআর হাসপাতালে নয়, আশপাশের যে মেট্রোপলিটন হাসপাতাল এছাড়া সেভরন ডায়াগনস্টিক সেন্টার সেখানেও গিয়েছি। রোগীরা আবার আসছেন পরীক্ষা করাতে। সেক্ষেত্রে তারা একটা আশ্বাস এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা বলছেন যে ডাক্তাররা তাদের যে কর্মবিরতি, যাদের যে ধর্মঘট প্রত্যাহার করে আবার এই চিকিৎসা সেবায় ফিরে এসেছেন, সেক্ষেত্রে তারা আসলে অনেকটাই খুশি এবং তারা আশা করছেন ভবিষ্যতে যাতে এই ধরনের আবার ধর্মঘট তারা না দেয়, সেটি যাতে আমাদের প্রশাসনের লোকজন যারা রয়েছে তারা যাতে সেই বিষয়টি যাতে মাথায় রাখে সেই কথাটিও তারা বলেছেন। অন্যদিকে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে তাদের যে ধর্মঘট এটি তাদের রোগীদের বিরুদ্ধে নয়, এটি আসলে তাদের একটি মর্যাদার লড়াইও ছিল। তো সেক্ষেত্রে তারা আবার যে তারা কাজে ফিরে এসেছেন, বিএমএর পক্ষ থেকে যে ধর্মঘট স্থগিত করা হয়েছে সেই কারণে তাদের যে আসলে প্রাইভেট প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিসগুলো তারা করবে। এছাড়া তারা আজকে সারাদিন রুগীও দেখবে, যে রুগীগুলোকে আসলে আগে সময় দেওয়া হয়েছিল যেগুলো দেখতে পায়নি সেই রোগীগুলোকে দেখার জন্য তারা আবার এই যে তাদের যে চেম্বার রয়েছে সেখানে আবার ফিরে আসছেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি চট্টগ্রামের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এছাড়া চট্টগ্রামের যে বেসরকারি মেডিকেল রয়েছে, প্রায় 550 বেসরকারি মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে চট্টগ্রামে, সেক্ষেত্রে সেখানে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। যারা কর্মচারীরা বাইরে ছিলেন তারা আবার আসছেন। তো বলা যায় বিকেল 4টার পর থেকে পুরোদমে আবার বেসরকারি মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আবার কাজ শুরু হয়েছে, রোগীরাও ফিরে আসছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এর সর্বশেষ খবর। ইসরাত। দর্শক, ধর্মঘট স্থগিতের খবরের পর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভিড় করছেন রোগীরা। সেই খবর জানাচ্ছিলেন আমাদেরকে পার্থপ্রতিম বিশ্বাস সিএসসিআর হাসপাতাল থেকে। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে মামলার অনুমোদন পাওয়া আইনজীবী জানিয়েছেন সোমবার বেগম জিয়ার বিরুদ্ধে মামলাটি করবেন তারা। এদিকে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের দাবি, শহীদদের নিয়ে রাষ্ট্রদ্রোহ হওয়ার মতো কোনো কথা বলেননি বেগম জিয়া। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। গত বছরের 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের প্রতিবাদ আসে বিভিন্ন মহল থেকে। এর পরপরই বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়াকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বেগম জিয়া এ নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। রোববার এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলা একজনে করেছে বলে আমি শুনেছি। এখন আমরা সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ে আসছিল, আমরা তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। অনুমোদন পেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজউদ্দিন মেহেদী জানিয়েছেন, সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করবেন তারা। মুক্তিযুদ্ধের শহীদদের তিনি অপমান করেছেন, সে কারণেই তার অপরাধ রাষ্ট্রদ্রোহীর অপরাধের শামিল। যদিও বেগম জিয়ার আইনজীবীর দাবি, রাষ্ট্রদ্রোহ হয় শহীদদের নিয়ে এমন কোনো বক্তব্য সেদিন দেয়া হয়নি। এই বক্তব্য রাষ্ট্রদ্রোহী যে আইনের যে সংজ্ঞা রয়েছে তাতে আসে না। এটা একটা ভুল ধারণার উপরে এই মামলাটি করা হয়েছে এবং সরকারও আবেগে বশবর্তী হয়ে এই মামলা করার একটা অনুমতি দিয়েছেন। বেগম জিয়ার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। বাস্তবভিত্তিক বিনিয়োগে সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। ঢাকায় 2 দিনের এই বিনিয়োগ সম্মেলনে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন। বলেন, বিশ্বব্যাপী চরম অনিশ্চয়তা এবং উন্নত দেশগুলোর মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনের দিকে এগিয়ে নিতে পেরেছে। আজকের যে বাংলাদেশ তা অর্ধ দশক আগের বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।
বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। আমাদের বাজেটের আকারও প্রায় 5 গুণের মতো বৃদ্ধি পেয়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির ভিত্তিতে বিশ্বের 45তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 33তম স্থান অধিকার করে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াই এখন বিশ্ববাসীর কাছে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি বলেন, একসঙ্গে কাজ করতে পারলে এ অঞ্চলের দেশগুলোকে আর গরিব মানুষের সমিতি বলার সুযোগ থাকবে না। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এ বিশ্ব একদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে, এ বিশ্বাস আমার রয়েছে। তবে বিশ্বকে করতে না পারলেও এই অঞ্চলকে করতে পারবো, দক্ষিণ এশিয়াকে করতে পারবো, সে বিশ্বাস আমরা রাখি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আপনাদের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা অর্জনই হচ্ছে আমাদের কাম্য। বাংলাদেশে আপনাদের বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের 100টি ইকোনমিক জোনের 30টির স্থান নির্বাচন করা হয়েছে, 10টির ভিত্তি স্থাপন করা হবে আগামী মাসে, যেখানে বিনিয়োগকারীরা পাবেন বিপুল যুবশক্তি, বিশাল বাজার আর উন্নত যোগাযোগ ব্যবস্থা। সরকারের পক্ষ থেকে আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে বনানী কবরস্থানে যান বেগম জিয়া। সেখানে প্রায় পৌনে 1 ঘন্টা অবস্থান করে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন তিনি। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বেগম জিয়া। এ সময় বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এর আগে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মির্জা ফখরুল। জনাব আরাফাত রহমান রাজনীতি করতেন না, কিন্তু তিনি জনগণের মধ্যে যে কত জনপ্রিয় ছিলেন তা তার জানাজার সময় প্রমাণিত হয়েছে। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়ার যে পরিবার, সেই পরিবার বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির যে পতাকা তাকে ধারণ করে এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল হচ্ছে তারাই। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন। প্রচণ্ড শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আর সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 6.1 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরে প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট চালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। শীত উপেক্ষা করেই কর্মস্থলে ছুটছে কর্মজীবী মানুষ। চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে, তারপরে চলাফেরা তো করতে হবে, প্রতিদিন কর্মে যেতে হয়। আসলে আমরা তো কর্ম করি, ঠান্ডার সাথে আমাকে যুদ্ধ করে চলতে হয়। ঠান্ডায় ঘরতে বেরোতে পারছি না, কাজ কাম ঠিক মতো করতে পারছি না। রাজশাহীতে গত দুদিনের চেয়ে তাপমাত্রা আরও কমেছে। প্রচণ্ড ঠান্ডায় ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঠান্ডার জন্য কাজকাম করতে পারছি না ভাই, কি করে পেটের দোকান আসতেছে ভাই। কাপড় চোপড় এত পরে আছে, তাও শীত দিচ্ছে না, এত শীত পড়ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শীতে রাস্তাঘাটে কমে গেছে মানুষের আনাগোনা। খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। প্রচন্ড হচ্ছে ঠান্ডা, ঠান্ডার কারণে আমরা কোনো কাজ কাম করতে পারছি না, বেড়াতেও পারছি না। জায়গায় কাজ কাম করি যে আমাদের নিয়ে আনবে, তাও যেতে পারছে না, অসুখ বিসুখে ভুগছে। কুড়িগ্রামে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগ থেকে বাঁচতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমার বাচ্চা নিউমোনিয়া, নিউমোনিয়ার জন্য এখানে নিয়ে আসছি। এখানে আমার বাচ্চা 4 দিন ধরে এখানে নয়েছে, নিউমোনিয়া হচ্ছে। কনকনে ঠান্ডা শীতের বাতাসে যেন বাইরে শিশুরা অথবা বয়োবৃদ্ধরা বেশিক্ষণ না থাকে, কারণ এই শীতের বাতাসেই আমাদের শ্বাসতন্ত্রের যে প্রদাহ এবং অন্যান্য সংকোচনটা বেড়ে যায়, ফলে শিশুরা এবং বয়োবৃদ্ধরা শ্বাসজনিত রোগে ভোগে। নাটোরেও জেগে বসেছে শীত। কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, পাবনা, লালমনিরহাট, ভোলা, নীলফামারী, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় প্রচণ্ড শীত ও হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে শীত বেড়ে যাওয়ায় কক্সবাজারে বেড়ে গেছে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা।
জেলা সদর হাসপাতাল সহ 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এদিকে গত এক সপ্তাহে 17 শিশুর মৃত্যু হয় আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে গেছে কক্সবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে। জেলার সদর, রামু, চকরিয়া, টেকনাফ ও দ্বীপ উপজেলা, মহেশখালী উপজেলা সহ বিভিন্ন স্থান থেকে আসা এসব শিশুর অধিকাংশই ভুগছে নিউমোনিয়ায়। বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, তাহলে ওকে এই হাসপাতালে নিয়ে আসি। এখানে আনার পরও গত 21 তারিখে আজ পর্যন্ত কিছুই কমে নেই। আমার বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, আমি এই কারণে শীতের কারণে হাসপাতালে আসছি। চিকিৎসা মোটামুটি হচ্ছে আর কি, যেভাবে পাওয়ার কথা ছিল ওভাবে হচ্ছে না। এদিকে অতিরিক্ত রোগীর চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, এমনকি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরতদের। একদিনের মধ্যে দেখা যায় 50-60 জন এরকম ক্লাব হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে রোগীর তুলনায় স্টাফ কম, তারপর কাজ করতে অনেক সমস্যা হচ্ছে এবং কি বেডের সংখ্যা কম। এদিকে হাসপাতালের চিকিৎসকরা বলছেন, পরিবারের অসচেতনতার কারণে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা। তবে চিন্তিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ শিশু বিশেষজ্ঞদের। যারা একটু সচেতন, যাদের আর্থিক অবস্থা ভালো, তারা বাচ্চাদের অবস্থা একটু খারাপ হলে তারা মেডিকেল এডমিশন নেয়। পেশেন্ট যারা ভর্তি হয় তাদের ম্যাক্সিমাম দরিদ্র, তাদেরকে রেফার করতে হয়। কিন্তু ওই পেশেন্টগুলো যে রেফার আসলে চলে যাবে এই ধরনের সিচুয়েশন তাদের নেই। বাচ্চা যখন শ্বাসকষ্ট হবে তখন যদি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেওয়া হয়, তাহলে এই রোগীগুলো আর্লি যদি রেফার করা হয়, এই রোগীগুলোর মোর্টালিটি একদম কমে যাবে। তবে বুকের দুধ কন্টিনিউ করতে হবে এবং ভ্যাকসিনেশনটা আপ টু ডেট রাখতে হবে। ভয়ের কিছুই নাই। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 10 দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 337 জন। এদের মধ্যে গত এক সপ্তাহে মারা গেছে 17 শিশু। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরো থাকছে। ফরিদপুরে গণহিস্টেরিয়া রোগে আক্রান্ত 57টি স্কুল বন্ধ ঘোষণা। নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় 20 শ্রমিক গণহিস্টেরিয়া আক্রান্ত। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্ত করে শিগগিরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর এফডিসি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রাষ্ট্রদ্রোহী মামলার একটা একজনে করেছে বলে আমি শুনেছি। এখন আমরা সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ে আসছিল, আমরা তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। এখন কি হতে পারে, পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে? এটা বিচারিক প্রক্রিয়া যাচ্ছে এবং এটা আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ব্যক্তি পুলিশের দায় সমগ্র পুলিশ বাহিনীর ওপর না চাপানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। দুপুরে রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশের কেউ বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। আমরা কঠোরভাবে বিষয়টি দেখি এবং তাদের শাস্তি দিই। আদালতে যখন যায় তখন আদালত মনে করে পুলিশ তাদের প্রতি অবিচার করছে, তাদের শাস্তির মাত্রা বেশি দিয়েছে। আদালত তাদেরকে মকুব করে দেন, কোন শাস্তি হ্রাস করে দেন। এটি প্রমাণ করে আমরা আমাদের যারা ডেলিনকুয়েন্ট আছে, পুলিশে অপরাধ করে, তাদের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর। পুলিশ যখন কাজ করতে চায়, দায়িত্ব পালন করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়, কেউ যদি তার কাজে বাধা দেয়, সেই বাধা দেওয়াটা আইনের দৃষ্টিতে বাংলাদেশের পেনাল কোডে কিন্তু সেটা ফৌজদারি অপরাধ। তো ফৌজদারি অপরাধ যদি কেউ করে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, সেই ক্ষমতা পুলিশে আছে। পুলিশ তাকে মারবে না, তার গায়ে হাত দেবে না, তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসবে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যকে দুঃখজনক মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, এই ধরনের বক্তব্য বিএনপিকে আন্দোলনের ইস্যু সৃষ্টি করতে সহায়তা করছে। সকালে রাজধানীর একটি স্কুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য দেওয়া থেকে প্রধান বিচারপতিকে বিরত থাকারও আহ্বান জানান। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত দুঃখজনক। অ্যাবসলিউটলি বিচারপতিদের সাথে অনুষ্ঠিত কোনো সভায় এই কথাটি বলতে পারতেন। প্রকাশ্যে এই কথাটি বলে তিনি বিএনপির হাতে একটি অস্ত্র তুলে দিয়েছেন। প্রধান বিচারপতি হিসাবে কোনো অবস্থাতেই সমীচীন না বলে আমি মনে করি। আজকে তত্ত্বাবধায়ক সরকার যদি প্রস্তাবিত হয়,
তাহলে মাজদার হোসেন মামলার রায়, যেই রায় অবসরে থাকাকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব দিয়েছিলেন, যেই রায়ের ভিত্তিতে বিচার বিভাগ স্বাধীন হয়েছিল, নির্বাহী বিভাগ থেকে আর পৃথক হয়েছিল, সেই রায়টিও প্রস্তাবিত হয়ে যায়। মাননীয় প্রধান বিচারপতি এর আগেও নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সম্পর্কে একটি প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা মন্ত্রী হিসাবে আমার অতিকথন সাজে, কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতির অতিকথন শোভা পায় না। দয়া করে এমন কোনো কথা বলে বিতর্কের সৃষ্টি করবেন না যাতে করে রাজনৈতিক দলগুলো কোনো ইস্যু পায়। আপনার কথা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে সেটা জাতির জন্য, দেশের জন্য অমঙ্গলজনক। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জাতীয় প্রেস ক্লাবে দুদফা জানাজা শেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ নেওয়া হয়েছে নিজ গ্রাম পটুয়াখালীর গলাচিপায়। সেখানেই কাল বাবার কবরের পাশে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সকাল 9:45টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হলে তার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আমরা সবাই শোকাহত, মর্মাহত, এবং তিনি সারা জীবন সাহসী সাংবাদিকতা করেছেন, সৎ সাংবাদিকতা করেছেন। পেশাজীবী সাংবাদিক হিসাবে তিনি যেমনি দায়িত্ব, তার পেশার দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সততার সাথে। সাংবাদিকতার স্বাধীনতার আন্দোলন, এই সব আন্দোলনে তিনি পুরোধা ছিলেন। গণমাধ্যমের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসাবে শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। উনার এই অকাল মৃত্যুতে গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার তার পাশে আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবে। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এর আগে সকাল 11:30টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে অনুষ্ঠিত হয় আলতাফ মাহমুদের প্রথম জানাজা। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় সাংবাদিক নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শরীক হন। সাপ্তাহিক খবর পত্রিকার মাধ্যমে কর্মজীবন শুরু করেন এই প্রবীণ সাংবাদিক। সবশেষ তিনি দীর্ঘদিন দৈনিক ডেস্টিনি পত্রিকায় কর্মরত ছিলেন। তোহাখান তামিম, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে গণহিস্ট্রির আতঙ্কে 57টি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলা সদরের শিবরামপুর, আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী স্কুল চলাকালে গণহিস্ট্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। এতে উপজেলার অন্যান্য স্কুলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আতঙ্ক কাটাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শনি ও রোববার সদর উপজেলার 57টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়েছিল, ওরা হাসপাতালে ভর্তি হয়েছিল। এটা তাৎক্ষণিক একটা ঘটনা ঘটেছিল, যে কারণে আমাদের স্থানীয় প্রশাসন আমাদের সদরের সবকটা স্কুলের শ্রেণীর কার্যক্রম বন্ধ রেখেছে। সাইকোলজিক্যাল প্রবলেম, এটা আমরা মাস হিস্টেরিয়া বলি, যেটা হয়তো একটা রুগী একটু সমস্যা বোধ করছে, মাথা ব্যথা হয়েছে অথবা একটু মাথা ঘুরছে, সেটা দেখে তার বন্ধু বান্ধবী যারা আছে তাদের ঠিক একই অবস্থাটা হয়। ভয় থেকেই এই জিনিসটা উৎপত্তি হচ্ছে। এবং যেহেতু পরপর দুটি স্কুলে আমাদের এই এরকম ঘটনাটা ঘটছে, আমরা একটা দিন স্কুল বন্ধ রেখে জাস্ট এই ভীতিটা যাতে কেটে যায়, এই জন্যই আমরা এটা করেছি। এদিকে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় গণহিস্ট্রিয়ায় আক্রান্ত হয়ে 20 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সকালে সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেডে ডিএনবি ক্লথিং নামের একটি তৈরি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানায়, সকাল 10টার দিকে ওই কারখানার শাহিদা বেগম নামের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই একে একে 20 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এতে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সকালবেলা একজন পড়ছে, পড়ার পরে দিয়ে আমরা মেডিকেল নিচে নেওয়ার পরে দিয়ে আরেকজন পড়ছে। হঠাৎ 10টার সময় একটা মেয়ে অসুস্থ হলো। অসুস্থ করে আমরা মেডিকেলে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসার পরে শুনলাম যে আরো কয়েকজন মেয়ে অসুস্থ হয়েছে। তারা সবাই মূলত হিস্টেরিয়া রোগে আক্রান্ত।
খুব বড় ধরনের কোনো রোগ না বা জটিল কোনো রোগ না, হিস্টোরিয়া রোগ, যেটা কোনো পজিটিভ এজে না, এটা মানসিক কারণে। বিএনপির নাশকতামূলক রাজনীতি জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করায় তারা মাঠে নামার সাহস হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুর শহরের ইউআই সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তারা 2013, 14, 15 সালে অন্যায়ভাবে, নির্মমভাবে মানুষ হত্যা করেছে। তারা সম্পদ পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে, তারা জাতীয় পতাকা পুড়িয়েছে, ভেঙেছে, গাছ কেটেছে, কোরআন শরীফ পুড়িয়েছে, হাদিস শরীফ পুড়িয়েছে, জায়নামাজ পুড়িয়েছে এবং হকারদের দোকান পুড়িয়ে দিয়েছে। এমনি করে যে অপরাধগুলো তারা করেছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, যখন দেখলো এটা করা সম্ভব হলো না, তখন তাদের মাঠে আসার সেই সাহস তারা হারিয়ে ফেলেছে। বাংলার সময় আরো থাকছে। রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল মাঠে নির্মাণ হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন। খেলার মাঠ দখলে স্থানীয়দের ক্ষোভ, অধিদপ্তরের ভিন্ন বক্তব্য। বিশাল বঙ্গোপসাগরে কর্তৃত্ব প্রতিষ্ঠায় নৌবাহিনীর পাশাপাশি এবার কোস্টগার্ডকেও শক্তিশালী করার প্রক্রিয়া চলছে। ইতালি থেকে কেনা হয়েছে 4টি অত্যাধুনিক পেট্রোল ভেসেল। এই জলযান 4টি আগামী 1 বছরের মধ্যে কোস্টগার্ডের বহরে যোগ হবে। একই সঙ্গে কেনা হবে 2টি হেলিকপ্টার এবং 10টি পেট্রোল ক্রাফট। কমলদের আরও একটি রিপোর্ট। প্রতিবেশী দুটি দেশ ভারত এবং মিয়ানমারের সাথে দীর্ঘদিনের সমুদ্র সীমা বিরোধের নিষ্পত্তি হয়েছে। সৃষ্টি হয়েছে সাগরের বিশাল জলসীমাকে ঘিরে বাণিজ্য ক্ষেত্র গড়ে তোলার অফুরন্ত সম্ভাবনা। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এখন পর্যন্ত সাগরের এই জলসীমাকে কাজে লাগাতে পারেনি সরকার। যে সমুদ্র সীমা আমরা জয় হয়েছে, বাংলাদেশ জয় করেছে, সেখানে যদি পর্যাপ্ত সিকিউরিটি দিয়ে যদি আমরা এটা কাজে লাগাতে পারি, তাহলে মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়া, উন্নত দেশে যাওয়ার খুবই বিরাট একটা চান্স। বাংলাদেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত রয়েছে নৌবাহিনী। এর পাশাপাশি উপকূলরক্ষী কোস্টগার্ডের দায়িত্ব পালনের সুযোগ থাকলেও প্রয়োজনীয় জলযানের অভাবে সেটা সম্ভব হচ্ছে না। তাই এই বাহিনীকে অত্যাধুনিক করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। 8টি অফশোর পেট্রোল ভেসেল ক্রয়ের অনুমোদন দিয়েছেন। তার মধ্যে 4টা আমরা ক্রয় করে ফেলেছি। এটা ইটালিতে রিফারবিশ হচ্ছে। 2টো আগামী জুন মাসে বাংলাদেশে এসে পৌঁছবে। কোস্টগার্ডের আধুনিকায়নে শুধু জলযানই নয়, সমুদ্র পর্যবেক্ষণে আকাশপথের কথাও ভাবা হচ্ছে। 2টো হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদনও আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশ কোস্টগার্ডে যদি আমাদের বড় জাহাজ থাকে এবং হেলিকপ্টার থাকে, আমাদের সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে। পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং ঢাকা নামে 4 জনে বিভক্ত কোস্টগার্ডে বর্তমানে জনবল রয়েছে 3339 জন। জনবল আরও 1330 জন বাড়ানোর একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারী থেকে স্কুল ছাত্র অপহরণে মূল হোতা নুরুদ্দিনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইউসুফ এই রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সকালে খাগড়াছড়ির গুইমারা ইউনিয়ন থেকে আটকের পর আজ তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক নুরুদ্দিনের নাম পেশাদার অপহরণকারী হিসেবে পুলিশের খাতায় উল্লেখ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণের বেশ কটি মামলা রয়েছে। গত 13 জানুয়ারি সন্ধ্যায় হাটহাজারীর উপজেলা গেট এলাকায় নিজ বাড়ি থেকে 7ম শ্রেণীর ছাত্র আপনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এই ঘটনায় জড়িত সন্দেহে নুরুদ্দিন সহ 6 জনকে আটক করে পুলিশ। পরে তাদের জবানবন্দি অনুযায়ী আপনকে উদ্ধার করা হয়। সে 3 বছর আগে 1 কোটি টাকা নিয়ে দুবাই প্রবাসী আবুকে, ফটিকছড়ির দুবাই প্রবাসী আবুকে কাঞ্চননগর পাহাড়ে নিয়ে ছাড়িয়ে দেয়। এই ব্যাপারে 5 থানায় মামলা হয়েছে। আপনকে অপহরণ করছে গত 13/1/2016 তারিখ সন্ধ্যা 6:10 তারা সবাই ঘটনার কথা শেয়ার করছে। তার পেশাই হলো শুধু অপহরণ করা। সে অস্ত্রের ভয় দেখায় অপহরণ করে, অপহরণ করে সে বড় অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের টার্গেট হইল ধনী লোক, আর হইল মনে করেন আপনার সাথে আমার ঝগড়া আছে, বিরোধ আছে, আপনি আমার তার মাধ্যমে অপহরণ করাইলেন আমার ক্ষতিগ্রস্ত করার জন্য। এই গাজীপুরে একটি পুরনো টায়ার গলানোর কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। গতকাল বিকেলে পুবাইলের ওই কারখানার একটি টিন শেডে বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় আগুনে 2 জনের মৃত্যু হয়। এছাড়া আগুনে আরও 3 শ্রমিকের মৃত্যু হয়।
আহত 9 জনকে প্রথমে নেওয়া হয় টঙ্গী সরকারি হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে সকালে একজনের মৃত্যু হয়। রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের মাঠে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিজস্ব ভবন নির্মাণ শুরু করায় খেলাধুলার জায়গা পাচ্ছে না শিক্ষার্থীরা। খেলার মাঠ দখল হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ভবনটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তবে বিষয়টি মানতে নারাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল মাঠে খেলাধুলার পাশাপাশি দুরন্তপনায় মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। তবে সম্প্রতি নগরীর উপশহর এলাকার একমাত্র এই মাঠটিতে 6তলা ভিতের দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে খেলার মাঠের পরিধি একেবারে সীমিত হয়ে পড়েছে। ক্রিকেট, ফুটবল অনেক কিছুই খেলতাম, কোনো যদি জায়গায় যায় তবে আমার কাজ টাজ অনেক সময় ভেঙে যেতেও পারে, খেলা আবার কঠিন হয়ে যাবে। বিল্ডিংটা হওয়ার কারণে বাচ্চাদের খেলাধুলা ব্যাহত হবে এবং তার মানসিক শারীরিক বিকাশে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। স্কুল নির্মাণের জন্য হাউজিং এস্টেট 1969 নির্মাণের কারণে খেলতে কোনো অসুবিধা হবে না। আমার দৃষ্টিতে বিং ইঞ্জিনিয়ার হিসেবে, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলতে পারি যেটুকু থাকবে বাচ্চাদের খেলার জন্য এনাফ থাকবে, খেলতে পারবে বাচ্চারা, ওখানে তো খুব বেশি বড় বাচ্চা নেই। অবশ্য স্কুলটির শিক্ষকেরা বলছেন তারা পরিস্থিতির শিকার। ছেলেপেলে এখানে খেলে, এখান থেকে অনেক ভালো ভালো খেলার তৈরি হয়েছে। আর এই মাঠটা বর্তমানে যদি ছোট হয়ে যায় তো আমাদের নিজেদেরও দেখতে খারাপ লাগবে, কিন্তু আমরা আসলে পরিস্থিতির শিকার হয়ে গেছি, করার কিছু নাই। এদিকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মনে করেন এভাবে মাঠগুলো দখল হয়ে যাওয়ায় কমে আসছে ভালো খেলোয়াড় তৈরির সম্ভাবনা। প্লেয়ার আমরা দেখাবো কোত্থেকে যদি সে প্রদর্শন না করতে পারে, একটা মাঠে ম্যাচ না খেলতে পারে, কারণ বিশেষ করে এই মাঠের কারণেই। এখন মাঠ নাই, এই নাই, আপনার খেলবো কোথায়? স্যাটেলাইট টাউন হাই স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে 350 জন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে 1,65,00,000 টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনটির কাজ শেষ হতে সময় লাগবে 1 বছর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী বগুড়ায় পালিত হয়েছে। দুপুরে শহরের গাবতলী এলাকায় জিয়াউর রহমানের বাড়িতে স্মরণ সভা ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আত্মীয় স্বজন সহ জেলা বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে মোনাজাত শেষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নীলফামারীতে উদ্বোধন করা হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে সকালে জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। পরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন তারা। মেলায় অংশ নিয়েছে অন্তত 55টি স্টল। বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের ভিড়। বর্তমান অবস্থানে যাওয়ার পেছনে কিশোরগঞ্জের মাটি ও মানুষের অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আমি এখানকার আলো বাতাসে বড় হয়েছি, এখানেই আমার রাজনৈতিক জীবনের গোড়াপত্তন। আমার আজকের অবস্থানে যাওয়ার পেছনে কিশোরগঞ্জের মাটি ও মানুষের অবদান সবচেয়ে বেশি। আমি এই অঞ্চলের মানুষের কাছে ঋণী, তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে সকালে সময় সংবাদের দল যায় হাওর, বাওর, পাহাড় ও চা বাগান বেষ্টিত জেলা হবিগঞ্জে। শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় হবিগঞ্জের সামনে আয়োজিত অনুষ্ঠানে শহর এবং গ্রামাঞ্চলের প্রতিবেদন সহ নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি গুরুত্ব সহকারে বৃহত্তর হবিগঞ্জের পর্যটন শিল্প বিকাশে
বিশেষ প্রতিবেদন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে সংবাদ প্রচারের পরামর্শ দেন তারা। পরে বিকেলে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় জেলার সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কৃষি বিষয়ক আরও বেশি সংবাদ প্রচারের অনুরোধ জানান দর্শকরা। সময় টিভি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং যে শিক্ষা সংস্কৃতি এগুলোকে তুলে ধরে এবং আমি আশা করব মুক্তিযুদ্ধের সঠিক চেতনা জানার জন্য। মৌলভীবাজারের নিউজগুলো আমরা বেশি বেশি দেখতে চাই, আর যাতে সারা দেশের মানুষ আমাদের মৌলভীবাজার সম্বন্ধে জানতে পারে। সময়ের কাছে আমাদের পরামর্শ হচ্ছে সঠিক সময়ে নির্ভরযোগ্য এবং তথ্যবহুল সংবাদ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জন্য। সময় টিভি যে সমস্ত সমাজের যে সমস্ত সমস্যা নিয়ে প্রচার করলে আমরা জনপ্রতিনিধি হিসাবে সেই সমস্ত প্রচার দেখে আমাদের সেই সমস্ত বিষয়ের সমস্যার সমাধান করতে সুবিধা হয়। তথাকথিত টক শো যেটা, এটার মাত্রা কমাইয়া আপনারা বাস্তব ধর্মীয় সংবাদ পরিবেশন করবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। নারীরা যে নিগৃহীত হচ্ছে, শিশুরা যে অপহৃত হচ্ছে এবং মুক্তিপণের দাবিতে তাদেরকে যে মেরে ফেলা হচ্ছে, নারীর সহিংসতা অত্যন্ত রকম বেড়ে গেছে, এগুলো যেন সময় সংবাদে একটু তুলে ধরা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে মেয়রের আশ্বাসের পরও ফের আন্দোলনে না যাওয়ার প্রতিশ্রুতি দেননি চিকিৎসকরা। ঘোষণা দিলেন ধর্মঘট স্থগিতের, রোগীদের সীমাহীন দুর্ভোগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে কাল। শহীদদের নিয়ে এমন কোনো কথা বলেননি তিনি, দাবি বিএনপির। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখনই, বললেন প্রধানমন্ত্রী। মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার সহযোগিতার আহ্বান। ঘন কুয়াশা ও প্রচন্ড শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। কক্সবাজারে নিউমোনিয়ার প্রকোপ, এক সপ্তাহে 17 শিশুর মৃত্যু। এবং সমুদ্র সীমায় কর্তৃত্ব প্রতিষ্ঠায় নৌবাহিনীর পর এবার শক্তিশালী হচ্ছে কোস্টগার্ড। কেনা হয়েছে 4টি টহল যান, আসছে হেলিকপ্টার, পেট্রোল ক্রাফট। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।